সালের জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ মন ভোলানো কথার ফাঁদে পড়ে নিরঙ্কুশ ক্ষমতা তুলে দেয় সেনানিবাসে জন্ম নেয়া ষড়যন্ত্রকারী রাজনৈতিক দল বিএনপির হাতে। ফলাফল ঘোষণার পর থেকে প্রতিদান পেতে শুরু করে বাংলাদেশ। নির্বাচনের রাতেই সারা দেশে নেমে পড়ে রক্তপিপাসু ধর্ষণকারী কুলাঙ্গাররা। চলতে থাকে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞ। নির্বাচিত সরকার, দলীয় জনপ্রতিনিধিরা দেখেও না দেখার, শুনেও না শোনার ভান করেছেন। গণমাধ্যমে খবর বের হতে শুরু করলে সরাসরি অস্বীকার করেছেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী। গণমাধ্যমের মাইক্রোফোনের সামনে কর্মীদের শান্ত হতে বলে রাতের অন্ধকারে প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন সরকার দলীয় সংসদরা। প্রশাসন ছিল নির্বিকার, নিষ্ক্রিয়। আমার স্ত্রীকে লেবাতারিভাবে ফিরা শুরু করে দিছে। আমার স্ত্রী প্রাণের ভয়তে আমার স্ত্রীর কাছে কিছু টাকা ছিল, স্বর্ণ অলংকার ছিল, তা বাঁচার জন্য তাদেরকে দিল, প্রাণ ভিক্ষা চাইল, কিন্তু তারা ক্ষমা করে নাই। তারা আমার স্ত্রীকে ধরিয়ে নিয়ে গেছে। নিয়ে আমার স্ত্রীকে 4-5 ঘন্টা পরে তারা অজ্ঞান অবস্থায় আমার বাড়ির পাশে ফেলে দিয়ে গেছে। বর্তমান প্রধানমন্ত্রীর কাছে এই বিএনপি সন্ত্রাসীদের যাতে বিচার হয়, এই আশা করি আমি প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করছি। 2001 সালে আসার পরে আমার বাবাকে কোবার পরে 6 মাস বাদে আমার আব্বা মারা গেছে। কারা ছিল প্রতিপক্ষ? এরা কি এদেশের নাগরিক নয়? আওয়ামী লীগ কর্মীরা না হয় তাদের রাজনৈতিক প্রতিপক্ষ, গণতন্ত্রের চর্চা না হয় বিএনপিতে নেই, কিন্তু এই মানুষগুলো কি অপরাধ ছিল এদের? এরা তো দুবেলা দুমুঠো খেয়ে পড়ে বেঁচে থেকেই সুখী। নির্বাচনের সময় ভোট দেয়া ছাড়া আর কোনো রাজনৈতিক কর্মসূচি নেই। তাহলে কেন এরা ক্রোধ আর লালসার শিকার? এরপরে আবার গরু লেগেছে 2টা, আবার বাগানের গাছ গাছের কাটি লেগেছে সব। আমি ঘরের মধ্যে আসছিলাম, তখন আমি বেঁচে পড়ে গেছি, ভেঙে স্যার। আর এই পাহাড়ে ইট পড়ছে, ইট পড়ি ভেঙে গেছি। ইয়ান দি ভাড়ি গেছিল ইয়ান বেকান বেগ ঘরের মধ্যে, সব ঘরের মধ্যে কফা টাটকাই থুই আঙরে ঘরের মধ্যে ভর্তি করে থুইছে। আমরা তো কোনো দিকে যাইতে পারি না। ওই বউয়ের নাতি গেল একার অগবার দিকে যাইছে, হিয়ারে লেফটেনের মধ্যে মারি হেলান দোর স্যার। দুলাল আছিল, সাবিউল আছিল, তারপরে আরো এই দুগারে তো ঢাওয়ার পাইছি, আর বাইকগুলো ঢাওয়ার পাইনি। ভোলার লালমোহন উপজেলার লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের হিন্দু অধ্যুষিত অন্নদা প্রসাদ গ্রাম। ভোটের পর দিন অন্নদা প্রসাদে যা ঘটেছিল কোনো সুস্থ মানুষের পক্ষে বর্ণনা করা প্রায় অসম্ভব। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে এত বর্বরতা, এত নির্যাতন, এত আতঙ্ক আর কখনো কেউ দেখেনি। আওয়ামী লীগের করার অপরাধে আমাদের কোনো কেন্দ্র আইতো দেন, সন্ত্রাসীরা বাড়িঘরও থাকতো দেন। আমরা জানের ভয়তে আমরা ফলাই গেছি, একদম ধরিয়ে আনি আমার হাতের বাম পাশে এই জায়গায় আনি আমার এই চক্ষু তুলি দিছে গরুর খুঁড়া দিয়া, বুকের ভর আড্ডা দিয়া সন্ত্রাসীর একদল। হাবিজ সাহেবের পালিত সন্ত্রাসী হাবিব সাহেবের নেতৃত্বে এই দেশে কেউ কোনো আওয়ামী লীগের লোকজন কেন্দ্রে আইতো দেন স্যার, কোনো নির্বাচন করতে দেন। হাবিজ সাহেবের কাছে সামনে যাওয়া হয়েছে, হাবিজ সাহেব কোনোদিনও সিদ্ধান্ত দেন যারা খুন করে যাইতো এগুলো গম দিত। আমরা এটার এই নির্যাতনের বিচার চাই। আমি 2টা চক্ষু চাই হাবিজ সাহেবের কাছে। প্রধানমন্ত্রীর নির্দেশে আমার যেন ন্যায় নীতির বিচার দেওয়া, আমি এটাই কামনা করি। 15 কোটি মানুষের দেশে এই গ্রামের কয়েকশো মানুষকে বাঁচানোর জন্য কেউ ছিল না। 8 বছরের কিশোরী থেকে 65 বছরের বৃদ্ধা কেউই বাদ যায়নি কুলাঙ্গারদের হাত থেকে।
একের পর এক চলতে থাকে ধর্ষণ। মানবতা মুখ থুবড়ে ছিল এই গ্রামের মাটিতে। আমি বাড়িতে এসে দেখি আমার স্ত্রীর শারীরিকভাবে তারা নির্যাতন করছে। সে এক অবস্থায়, বেহুশ অবস্থায়, যে আমরা আওয়ামী লীগের সমর্থন ছিলাম এবং মানুষের কাছে আমরা শেখ হাসিনার গুণগান গাইতাম। আমার নাম বিনোদ চন্দ্র দাস। আমাদের বাড়ির নাম হলো বেনসুর বাড়ি। 2001 সালে যে আমাদের বাড়িতে অন্তত 2টা ঘরের ভিতরে 150 হইতে 200 মহিলা ছিল। ও বাড়িটা ছিল ডগির মাঝে, বিএনপির বা সন্ত্রাসীরা আক্রমণ করছে। এখন বর্তমান সরকার যে আমগো নির্যাতনের একটা বিচার, সন্ত্রাসীকে বিচার আমরা প্রধানমন্ত্রীর দ্বারা চাই। আর এখন যে ভয়ভীতি দেখাচ্ছে, এটা ছিল যে আমরা যে নিরাপত্তা পাই। সেদিন মহিলারা পালিয়ে গিয়ে ধান খেতে লুকিয়ে পানিতে ঝাঁপ দিয়ে নিজেকে রক্ষা করতে চেয়েছিলেন। এই সেই ভেন্ডার বাড়ি জলাশয়, যেখানে ঝাঁপিয়ে পড়ে সম্ভ্রম রক্ষা করতে চেয়েছিল অনেক নারী। হায়নাদের দল তখন তাদের সন্তানদের হত্যা করার হুমকি দিয়ে জলাশয় থেকে তুলে এনে এনে ধর্ষণ করে হিন্দু ধর্মাবলম্বী নারীদের। সন্ত্রাসীরা সেদিন হিংস্র পশুর মতো ঝাঁপিয়ে পড়েছিল আমাদেরই মা বোনের ওপর। 1 অক্টোবরের নির্বাচনকে কেন্দ্র করে আমাদের বাড়িতে অনেক বিএনপির সন্ত্রাসী হামলা হয়েছে, যা বলা বাহুল্য। মা বোনের ইজ্জত তো এটা বলা শেষ থাকে না। ছোট 9 বছরের মেয়ে রীতা দর্শিত এই বাড়িতে। আজ পর্যন্ত আমরা কোনো এটার বিচার পাইনি। প্রধানমন্ত্রীর কাছে আমার এই আকুল আবেদন যেন আমরা যেন সুবিচার পাই। আমি একজন নির্বাচিত চেয়ারম্যান হয়েও তাদের অত্যাচার নির্যাতন সহ্য করতে না পারি মিথ্যা মামলা, পুলিশি হয়রানি থেকে বাঁচার জন্য এই এলাকা ত্যাগ করি, ঢাকা গিয়ে অবস্থান করি। আর এই যারা মেয়রদাতা ছিলেন তৎকালীন মন্ত্রী মেজর হাফিজউদ্দিন আহমেদ, ওনার অত্যাচার নির্যাতন এই এলাকার মানুষ অতিষ্ঠিত হয়ে গেছিল। আমাদের একজন নিবেদিত কর্মীকে তারা পিটিয়ে হত্যা করেছে। আমার মা মারা গেছে, আমি জানাজায় অংশগ্রহণ করতে দেওয়া হয় নাই। 2001 সালের পরে আমাকে এই বাজার থেকে যেভাবে নির্যাতন করেছে, 2 পায়ের রক কেটে দিয়েছে, প্লাস 8ম শ্রেণী আমার একটি মেয়ে স্কুল থেকে আসার পথে এরা নিয়ে গেছে। এই ধরনের নির্যাতন তারা আমার উপর, আমার ফ্যামিলির উপর চালাইছে। যে নির্যাতনগুলা করছে সম্পূর্ণ এই বিএনপির সশস্ত্র ক্যাডাররা। কোনো বিএনপির কোনো নেতাকর্মীও অভিযোগ করতে পারবে না যে আওয়ামী লীগ ক্ষমতায়, আমরা আওয়ামী লীগের যারা নেতাকর্মী, আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী দ্বারা তারা নির্যাতিত বা নিপীড়িত বা কোনো মিথ্যা মামলা আজকে হয়রানির শিকার হচ্ছে বলে তারাও প্রমাণ দিতে পারবে না। 2001 সালে বিএনপি সন্ত্রাসীরা আমার বাদ দিয়া আমার দুটা হালের বলদ দিয়ে যায়। সন্ত্রাসীদের কবল থেকে সম্ভ্রম বাঁচাতে শেফালি রানীও পালানোর চেষ্টা করে, কিন্তু নিয়তির নির্মম পরিহাস। পঙ্গু শেফালি পালানোর চেষ্টাকালে পুকুর পাড়ে হলুদ খেতে পড়ে যান। 2 সন্ত্রাসী তাকে ধরে ফেলে এবং পালাক্রমে ধর্ষণ করে। সন্ত্রাসীদের পাশবিক অত্যাচারে এক পর্যায়ে শেফালি জ্ঞান শূন্য হয়ে পড়েন। সন্ত্রাসীদের সাথে লড়াই করে সেদিন পঙ্গু হয়েছেন অসংখ্য নারী। ছেলে মেয়ে ভারতের ভয়ে যে গেছে, এখনো কে আসেন। এই 16 দিন ছিলাম হাসপাতালে, সর্বশন হাসপাতালে। আমি এই ভয়ে রয়েছি, স্বামী স্ত্রী 2 জন। এখন বলে যে আবার যে সরকার একজন আইলে আমাদের কাটবো, স্বামী স্ত্রীরে কাটবো, আমরা ভারত চলে যেতাম। ভয় লাগা। আমার ছেলে মেয়ে নাই, আমার একজন ছেলে একজন মেয়ে। আমার সেদিন যেন বর্বর নরপিশাচের উৎসব ছিল। কেউ ধর্ষণ করছে, কেউ লুটপাট করছে, কেউ হত্যা করছে, কেউ আগুন জ্বালিয়ে ধ্বংস করছে গরিব মানুষের মাথা গোজার ঠাঁইটুকু। রীতা রানী দাসের বয়স তখন মোটে 8 বছর। পুতুল খেলার বয়সও পার হয়নি। স্কুলে যাওয়া, হই হুল্লোড়, চড়ুই ভাতি, খেলাধুলা আর মাকে সংসারের কাজে সাহায্য ছাড়া রীতার কোনো কাজ ছিল না।